আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের বাংলা জব সলিউশন ব্যাচের 6 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে দেখতে 5টি ক্লাস সম্পন্ন করেছি। আজকের ক্লাসটি সম্পন্ন করলে আমাদের 6টি ক্লাস হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা নিয়েছি 41তম বিসিএস এর 35টি প্রশ্ন। আমরা নিয়েছি 2022 সাল ভিত্তিক যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেটার তৃতীয় ধাপ এবং 17তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে সেটার স্কুল 2। আমরা এই 3টি পরীক্ষার প্রশ্ন নিয়েছি, মোট 80টি প্রশ্ন আমরা আজকে সমাধান করব। এখানে এই 80টি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা দেখব যে বিগত সময়ে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই আজকে যে প্রশ্নগুলো পাবো অনেকগুলো প্রশ্নের রিপিট পাবো। এটা আমরা পরপর পেয়ে আসছি। এর আগের প্রশ্নগুলো যে আমরা সমাধান করেছি সেখানে কিন্তু পেয়েছি। তাহলে একটু খেয়াল করে দেখেন প্রথম প্রশ্নটি কি রয়েছে। আমরা দেরি না করি, প্রথম প্রশ্নটি কি রয়েছে। যারা রেকর্ড ক্লাসটি দেখবেন আপনারাও একটু উত্তর করার চেষ্টা করবেন, আর যারা ক্লাসটিতে যুক্ত আছেন আপনারাও কমেন্টে অবশ্যই উত্তর করবেন। দেখুন, প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি। এই 41তম বিসিএস সাহিত্যের প্রশ্নগুলো একটু কঠিন হয়েছিল। এখানে বলা হচ্ছে কি বিধবার প্রেম নিয়ে, অর্থাৎ কোন উপন্যাসটির বিষয়বস্তু ছিল বিধবার প্রেম। শরৎচন্দ্রের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, নাকি কাজী নজরুল ইসলামের কুহেলিকা, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। এখানে কোনটি হবে সঠিক উত্তর? আপনারা একটু যারা যুক্ত আছেন উত্তর করবেন এবং পরবর্তীতে যারা ক্লাসটি দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে উত্তর করে রাখবেন। আমি কমেন্টগুলো কিন্তু দেখবো, আপনাদের যখন রেকর্ড ক্লাসটা দেওয়া হবে সেখানে কারা কারা উত্তর করেছেন সেটা কিন্তু আমি দেখবো। ওকে, দেখুন কপালকুণ্ডলা যে উপন্যাসটি, কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 সালে প্রকাশিত। এটা সালটা গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। প্রথম সার্থক রোমান্সমূলক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। এটার কাহিনী কি ছিল? এটার কপালকুণ্ডলা হচ্ছে একটা চরিত্র, নারী চরিত্র, প্রধান নারী চরিত্র বলতে পারি। আর এটার বিপরীতে ছিল হচ্ছে নবকুমার। এটার বিখ্যাত একটা লাইন রয়েছে, পথিক তুমি পথ হারাইয়াছো। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক লাইন বলা হয় এটাকে, পথিক তুমি পথ হারাইয়াছো। এটাকে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি বলা হয়। এটা কার? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা কাকে উদ্দেশ্য করে বলেছিল? এটা নবকুমারকে উদ্দেশ্য করে। এই নবকুমারের সাথে যখন দেখা হয় কপালকুণ্ডলা, সেখানে সে তার প্রেমে পড়ে যায়। তারপর নবকুমার যখন চলে যাচ্ছিল তখন সে এই কথা বলেছিল। আচ্ছা, যাই হোক, কুহেলিকা। দেখুন, কুহেলিকা হচ্ছে মূলত একটা রাজনৈতিক উপন্যাস। এখানে মূলত নজরুলের রাজনৈতিক দর্শন এই উপন্যাসটাতে তুলে ধরা হয়েছে। এটা কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস, অন্যতম উপন্যাস। চোখের বালি আর হচ্ছে শেষ প্রশ্ন। দেখেন, শেষ প্রশ্ন এটাতে মূলত হচ্ছে নারীদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে লেখা। এখানে নারীদের নারীত্ববাদ, তারপরে হচ্ছে তৎকালীন সময়ে নারীদের যে অবস্থা ছিল তারা কিভাবে এটা পেরিয়ে নতুন করে নতুন ভাবে নারীদের অধিকার ক্ষমতায়ন, এই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে শেষ প্রশ্ন উপন্যাসটিতে। বিধবার প্রেম এটা হচ্ছে চোখের বালি উপন্যাসের একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ টপিক। চোখের বালি, তো চোখের বালি উপন্যাসের চরিত্র কি ছিল? চোখের বালি উপন্যাসের চরিত্র ছিল হচ্ছে আশালতা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে আশালতা। এখানে আমরা সঠিক উত্তর করবো হচ্ছে কোনটি? রবীন্দ্রনাথের চোখের বালি। এটা হচ্ছে বিধবার প্রেম নিয়ে রচিত একটি উপন্যাস। আমরা পরের প্রশ্নটিতে যাই। 2 নম্বর প্রশ্নটি এটিও উপন্যাসের বিষয়বস্তু থেকে এসেছে। আমরা দেখবো যে এখানে একটু আমি বলেছিলাম আপনাদেরকে যে একটু সাহিত্যিক প্রশ্নগুলো একটু কঠিন হয়েছিল। ওকে, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা, পুতুলনাথের ইচিকথা, নাকি হাসুলিবাকের উপকথা, নাকি গৃহদা। গৃহদা এটা হচ্ছে আহ আপনার একটি
ছেলে কিভাবে তার মাকে খুশি করার জন্য একটি বিয়ে করে বিনোদিনীকে, পরবর্তীতে আবার আরেকটি বিয়ে করে আহ তার চাচিকে খুশি করার জন্য বিহারিণীকে। তো এরকম ভাবে আর কি এটা গৃহদাহ উপন্যাসটা আগায়। এটা মূলত হচ্ছে একটা কি বলে এটাকে সামাজিক উপন্যাস বলা চলে। এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস। কার? শরৎচন্দ্রের। শরৎচন্দ্রের পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। আর হাসুলিবাগের উপকথা এটা হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তারা লিখলাম শুধু। আর জেলে জীবন কেন্দ্রিক যে উপন্যাস এটি হচ্ছে কি গঙ্গা। আমরা জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস পাই কিন্তু এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা, সেটা কি, সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, তাই না? পদ্মা নদীর মাঝি এটাও কিন্তু জেলে জীবন কেন্দ্রিক। পদ্মা নদীর মাঝি, পদ্মার যে জেলেরা রয়েছে সেই জেলেদের জীবন কাহিনী নিয়ে কিন্তু রচিত হচ্ছে এই পদ্মা নদীর মাঝি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনটা কি নিয়ে লেখা। হাসুলিবাগের উপকথা এটাও একটা সামাজিক উপন্যাস। শরৎচন্দ্রের এটাও একটা সামাজিক উপন্যাস। পুতুলনাথের ইতিকথা এটাও সামাজিক উপন্যাস, সমাজ সংস্কৃতি নিয়ে লেখা। তবে গঙ্গা যে উপন্যাসটা, গঙ্গা আমরা জানি গঙ্গা একটা নদী। গঙ্গা কি একটা নদী। এই গঙ্গা নদীকে নিয়ে লেখা যে উপন্যাসটা রয়েছে এই গঙ্গা উপন্যাসটি হচ্ছে জেলে জীবন কেন্দ্রিক। আচ্ছা, গঙ্গা উপন্যাসটি রচয়িতাকে আমি একটু মুছে দিই, অন্যগুলো মুছে দিই। গঙ্গা যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটি রচয়িতা হচ্ছে সমরেশ বসু। সমরেশ মজুমদার না, কিন্তু সমরেশ বসু। আমরা কিছুক্ষণ পরে তার আর একটা প্রশ্ন পাবো, দেখি। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? এটা কি কর্মবাচ্য নাকি ভাববাচ্য নাকি যৌগিক বাক্য নাকি কর্মকর্তৃবাচ্য? দেখুন এটা যৌগিক বাক্য না, কারণ এখানে যৌগিকের কোনো চিহ্ন নাই। অব্যয়সূচক যে চিহ্নগুলো থাকতে হয়, কিন্তু এবং যেহেতু সেহেতু এই যে তবে এই বিষয়গুলো যে থাকতে হয় এটা কিন্তু নাই, সুতরাং এটা যৌগিক বাক্য না। আমরা বাচ্য থেকে দেখি ঠিক আছে কিনা। কর্মবাচ্য কি? কর্মবাচ্য হচ্ছে যেখানে কর্মটা প্রাধান্য পায়। কর্মটা প্রাধান্য পায় এটাকে আমরা কর্মবাচ্য বলি। ভাববাচ্য এইটাতে আপনার ক্রিয়া প্রাধান্য পায়। কি প্রাধান্য পায়? ক্রিয়া প্রাধান্য পায়। আর কর্মকর্তৃবাচ্যে এখানে কর্তা এবং কর্ম থাকবে, তবে এই যে কর্মটা কর্তার মতো কাজ করবে। এটা পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে প্রায়। যেমন ধরো আমি যদি বলি বাঁশি বাজে, বাঁশি বাজে ওই মধুর লগনে আমরা পড়েছি না, বাঁশি বাজে। আচ্ছা বলুন তো বাঁশি কি নিজে নিজে বাজতে পারে? না, কেউ না কেউ বাজায়। তো এই যে বাঁশি বাজে, কলম লিখে, তো কলমটা ভালো লিখে, কলম কি নিজে নিজে লিখে নাকি কেউ কেউ মানে অন্য কেউ তাকে দিয়ে লিখাচ্ছে? তাহলে এই কর্মটাই যখন কর্তা রূপে কাজ করে তখন সেটাকে কর্মকর্তৃবাচ্য বলে। আর ভাববাচ্য কি বললাম? যেখানে ক্রিয়াটা প্রাধান্য পাবে এটাকে ভাববাচ্য বলে। ওকে। আর কর্মবাচ্যটা কি? যেমন ধরেন আমি যদি বলি যে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, এই যে পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, চোর ধরাটাই হচ্ছে এখানে প্রাধান্য পাচ্ছে, এটা হচ্ছে কর্ম। তাহলে কর্মবাচ্য। ডিঙ্গি টেনে বের করতে হবে, এখানে মেন কি বলুন তো? ডিঙ্গিটাতে টেনে বের করতে হবে, যে টেনে বের করা এইটা প্রাধান্য পাচ্ছে না এখানে, এটা হচ্ছে ভাব বাচ্য। যেমন ধরেন আমি যদি আমার যাওয়া হবে না, এখানে আমার চেয়েও এই যাওয়া হবে না যে ক্রিয়াটা এইটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। আমাকে যেতে হবে, তোমাকে আসতে হবে, তোমাকে পড়তেই হবে, তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, তোমাকে চাকরিটা পেতেই হবে, এগুলো ক্রিয়া প্রধান। তো এই সবগুলো হচ্ছে ভাব বাচ্য। কি হবে? সবগুলো ভাব বাচ্য। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? দেখেন আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম বিসিএস এর যে বাংলা প্রশ্নগুলো করে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেট করে থাকে। যেমন ধরেন প্রথমে ছিল কি গঙ্গা, গঙ্গা কার লেখা? সমরেশ বসু। এখন আবার এই কালকুট কার ছদ্মনাম? এটাও দেখুন সমরেশ বসু, কিন্তু কালকুট ছদ্মনাম সমরেশ বসু। আর সমরেশ মজুমদার, দুইটার নাম খেয়াল রাখবেন। সমরেশ মজুমদার তার যেটা নাম সেটা হচ্ছে কালপুরুষ। নাম কি? কাল পুরুষ। ঠিক আছে। আর এটা হচ্ছে কালকুট হচ্ছে সমরেশ বসু, আর সমরেশ মজুমদার হচ্ছে কাল পুরুষ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। দুটো জিনিস প্রায় একই রকম। পরাণের গহীন ভিতর কাব্যের রচয়িতাকে। দেখুন একটু ব্যতিক্রম ব্যতিক্রম টাইপের প্রশ্ন আসছে কিন্তু, হ্যাঁ।
মানে একেবারে নতুন টাইপের, যেগুলো আমরা কম পড়ি, কম গুরুত্ব দিয়ে পড়ি। যেমন ধরেন এই যে পরাণের গহীন ভিতর, এটা রচিত হচ্ছে সৈয়দ শামসুল হক। কিন্তু সৈয়দ শামসুল হক থেকে আমরা বেশি মনে রাখি কোনটা? সৈয়দ শামসুল হক থেকে আমরা বেশি মনে রাখি কোনটা বলুন তো? সৈয়দ শামসুল হক থেকে আমরা বেশি মনে রাখি হচ্ছে তার পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। এই যে এটা একটা কাব্যনাট্য, বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম যে কাব্যনাট্য, সেটি হচ্ছে কি পায়ের আওয়াজ পাওয়া যায়। আমরা তার মনে রাখি কি? তার মনে রাখি হচ্ছে নিষিদ্ধ লোবান। নিষিদ্ধ লোবান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তাই না? তো সৈয়দ শামসুল হকের এগুলো মনে রাখি। এই সৈয়দ শামসুল হক থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে, দেখবেন যে এই যে পরাণের গহীন ভিতর কাব্যের কবি কি? সৈয়দ শামসুল হক। তারপরে দেখবেন আরেকটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বাংলা একাডেমি প্রথম পুরস্কার মানে সর্বনিম্ন বয়সে, মানে ন্যূনতম বয়সে কে পেয়েছে? এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আমরা সামনে পাবো। যাই হোক, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞা, নাকি নির্দেশাত্মক, নাকি প্রশ্নবোধক, নাকি বিস্ময়? দেখেন, আমি সরাসরি বলে দিই, প্রশ্নবোধকে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বিস্ময়বোধকে শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকবে। আর অনুজ্ঞা যেটা দেখতে পাচ্ছেন, অনুজ্ঞা, এই অনুজ্ঞা হচ্ছে কি? আদেশ। অনুজ্ঞা হচ্ছে কি? আদেশ, নির্দেশ, তারপরে হচ্ছে কি নিষেধ, উপদেশ, এগুলো বুঝাবে। তাহলে আপনারা বলুন তো, এই যে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কি সাধারণ বাক্য, নাকি এই তিনটার কোনোটা পড়ে? তো এখানে প্রশ্নবোধক নাই, এখানে বিস্ময়বোধক নাই, তারপর হচ্ছে কি অনুজ্ঞা, এখানে আদেশ, নির্দেশ, আহ উপদেশ, অনুরোধ কোনোটাই নাই। সুতরাং এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি আর কি, বিবৃতিমূলক বাক্য যেটাকে আমরা বলি। ইংরেজিতে বিবৃতিমূলক বাক্য আমরা যেটাকে বলি, এইটা হচ্ছে সেটাই বাংলায় বলছি নির্দেশাত্মক বাক্য। ভাষা আন্দোলন নিয়ে কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন নিয়ে কবিতা কোনটি? হুলিয়া, তোমাকে অভিবাদন, প্রিয়া, সোনালী কাবিন, নাকি স্মৃতিস্তম্ভ? এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে কি, আপনারা জানেন যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, এই 1952 সালে ভাষা আন্দোলন হওয়ার পরে প্রথম যে শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছিল, সেটি কিন্তু পাকিস্তানিরা আবার ভেঙে দিয়েছিল। তো এই পাকিস্তানিরা যখন ভেঙে দেয়, তার প্রতিবাদে স্মৃতিস্তম্ভ কবিতাটা রচনা করা হয়। স্মৃতিস্তম্ভ কবিতাটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার নাম কি? স্মৃতিস্তম্ভ। কার রচনা? আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ রচনা করেছেন। দেখেন, তোমাকে অভিবাদন প্রিয়া, এটা হচ্ছে শওকত আলীর একটি কাব্যগ্রন্থ। হুলিয়া, এটি হচ্ছে নির্মলানন্দ গুণের। সোনালী কাবিন, এটি হচ্ছে আল মাহমুদের, কবি আল মাহমুদের রচনা। তাহলে দেখুন, হুলিয়া হচ্ছে নির্মলেন্দু গুণ। হুলিয়া মানে কি জানেন? হুলিয়া, হুলিয়া মানে হচ্ছে কোনো অপরাধীকে বের করার জন্য যখন পুরস্কার ঘোষণা করা হয়, এটাকে হুলিয়া বলে। যেমন সূর্য সেন, সূর্য সেনকে ধরার জন্য ব্রিটিশরা কিন্তু হুলিয়া জারি করেছিল সূর্য সেনকে ধরার জন্য। ঠিক আছে? আচ্ছা, সোনালী কাবিন আল মাহমুদ, স্মৃতিস্তম্ভ হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আচ্ছা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, এই 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 শিরোনামে কিন্তু একটা গান আছে, কবির সুমন, বিখ্যাত গীতিকার কবির সুমন, তার কিন্তু গান আছে এটা নিয়ে। আচ্ছা, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম কি? রসতত্ত্ব, রূপতত্ত্ব, ক্রিয়ার কাল, নাকি বাক্যতত্ত্ব? যেহেতু তত্ত্ব নিয়ে কথা, এখানে ক্রিয়ার কাল আসবে না। রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দতত্ত্ব, রূপতত্ত্ব মানে কি? শব্দতত্ত্ব। আর একটা বাক্যতত্ত্ব রসতত্ত্ব। রসতত্ত্ব তো আলোচনায় আসবেই না, আমাদের যে প্রথম প্রধান যে ব্যাকরণে আলোচ্য বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, আর এটা হচ্ছে কি অর্থতত্ত্ব। তাহলে এখানে দেখেন, ধ্বনি এবং শব্দ, আপনি দেখুন তো, একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি প্রথমে কি দরকার? ধ্বনি। এই ধ্বনিগুলোর লিখিত রূপ কি? বর্ণ। এই কয়েকটা বর্ণ মিলে কি হয়? শব্দ। এই কয়েকটা শব্দ মিলে কি হয়? আচ্ছা, শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন হয় পদ। এই পদের পরে কি হয়? পদগুলো যুক্ত হয়ে বাক্য তৈরি হয়। তাহলে ধ্বনি আছে, শব্দ আছে, এই দুই জিনিস মিলে গিয়ে কি হয়? বাক্য হয়। তাহলে এটা হচ্ছে কি বাক্য তত্ত্ব। এটা বাক্য তত্ত্ব। এখানে বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট, মনোকষ্ট বিসর্গ দিয়ে, মূর্ধন্য দিয়ে, মন কষ্ট দন্তস্ব দিয়ে। দেখুন, নত্য সত্য বিধানের যে নিয়ম, এখানে আমরা দেখতে পাই ট বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে, ট বর্গীয় ধ্বনি এর সাথে যুক্ত
এর সাথে যুক্ত যে স ধ্বনিটা হবে সেটা কি হবে, মূর্ধন্য ষ হবে। তাহলে এখানে কিন্তু এটা ভুল আছে। মনকষ্ট, মন বানানটা কি দিয়ে, মন, এই যে দন্তন্য দিয়ে মন, এটা হচ্ছে অন্তর, তাই না, অন্তর বা হৃদয়। কিন্তু আপনি যদি এটাকে মূর্ধন্য দিয়ে লিখেন তাহলে এটা কি, পরিমাণ, তাই না, পরিমাণের, পরিমাণের একটা একক মন, 40 মন, 40 কেজিতে 1 মন হয়, এই মন হয়ে যায়। তাহলে এটা কিন্তু বানানটা ভুল আছে, আমরা পেয়ে গেলাম। এখানে দেখেন মনোকষ্ট আর মনোকষ্ট, আমি অন্য সবগুলো একটু মুছে দেই, মুছে দিয়ে এটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেই, একটু খেয়াল করে দেখেন। যদি বিসর্গ সন্ধির ক্ষেত্রে, হ্যাঁ, বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা জানি যে এই যে বিসর্গ, এই বিসর্গর পরিবর্তে কি কি বসতে পারে, বিসর্গর পরিবর্তে দন্ত স বসে, তালেবাস স বসে, মূর্ধন্য ষ বসে, বয়শূন্য র বসে, হ বসে। আর যদি এইগুলো কোনোটাই না বসে তাহলে সেখানে ও অথবা ওকার বসে। এই হচ্ছে বিসর্গের পরিবর্তে বসার নিয়ম। এখন আমরা দেখি এই মনোকষ্ট, এটা সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এরকম, মন যোগ কষ্ট, এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এখন সাধারণভাবে আমরা আরেকটা লিখি, তাহলে দুইটা তুলনা করে লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মন যোগ যোগ, এটাই লিখলাম, হ্যাঁ, মন যোগ যোগ। মন যোগ যোগ, দেখেন দুইটা কিন্তু প্রায় একই রকম, তাই না, একই রকম। এখন আমি বলছিলাম কি যে আপনি খেয়াল করে দেখবেন যে এই দন্ত সজাত ধ্বনি বা রজাত ধ্বনি যদি না বসে তাহলে সেখানে ওকার বা ও বসতে পারে। তো মনোযোগটা আমরা কিভাবে লিখি, মনোযোগ বানানটা কেমন, মনোযোগ, এই যে এখানে কি আসছে, বিসর্গের পরিবর্তে ওকার আসছে, তাই তো। এই যে ওকারটা আসছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানেও যদি এখন আমি এটাকে ওকার দিয়ে দিই, মন কষ্ট লিখি, আমরা স্বাভাবিকভাবে তো এটাই লিখবো নাকি, কিন্তু না, এইটা ভুল, এটা ভুল। এটা ভুল কেন, কারণ হচ্ছে মন কষ্ট মানে কি, মনের কষ্ট, এখানে একটা রজার ধ্বনি কিন্তু আসে। তো যেহেতু রজার ধ্বনিটা আমরা লিখছি না, সুতরাং এখানে ওকারটা আমরা না দিয়ে আমরা এটাকে মনকষ্ট, মনকষ্টই রেখে দেব। এটাতে নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা কি নিপাতনের সিদ্ধ সন্ধি। তাহলে সঠিক বানান কোনটা, 2 নম্বরটা হচ্ছে সঠিক বানান। আশা করি বুঝতে সুবিধা হচ্ছে আপনাদের। আমি পরের প্রশ্নটিতে চলে যাব। প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে, প্রচুর যুগন্তস্থ জ, এই যে প্রাচুর্য, এটা কোন প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা কৃত নাকি সংস্কৃত কৃত। দেখুন আমরা যদি বুঝতে পারি যে এটা কৃত কি কৃত না, তাহলে কিন্তু আমরা অন্যটা সহজে উত্তর করতে পারবো। তিনটা অপশন কিন্তু কৃত, তিনটা অপশন কি কৃত। কৃত মানে কি, কৃত মানে হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ এখানে ক্রিয়ামূল থাকবে। আর তদ্ধিত মানে কি, তদ্ধিত মানে হচ্ছে এখানে নাম শব্দ থাকবে, নাম শব্দ, শব্দের মূলটা কি হবে, নাম শব্দ হবে। আচ্ছা বলুন তো, এই যে প্রচুর, এই প্রচুর শব্দটা দ্বারা কি ক্রিয়া বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে, নাকি এটা কোনো নাম শব্দ। প্রচুর দ্বারা কি কাজ বোঝায়, ক্রিয়াবাচক এটা কিছু, না ক্রিয়াবাচক না, সুতরাং এটা যেহেতু ক্রিয়াবাচক না, কোনো কৃত প্রত্যয় এটা হবে না, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা কি তদ্ধিত প্রত্যয়। তারপরে আসেন আমরা পরের প্রশ্নটি দেখি, যে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে, রেফ, হসন্ত, ফলা নাকি কার। আমরা জানি কার বলা হয় হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, তাই না। র্যাপ হচ্ছে কি, র্যাপ হচ্ছে র ধ্বনির হলন্ত উচ্চারণ। আর হসন্ত কি, হসন্ত চিহ্নটা এরকম, কোনো ব্যঞ্জন ধ্বনিতে যদি আপনি স্বরধ্বনি উচ্চারণ না করেন তখন আপনার হলন্ত ব্যবহার করতে হয়। যেমন ধরেন আমি যদি বলি কাল, এই যে কালের নিচে আপনি কি এটাকে কালো উচ্চারণ করেন নাকি কাল, কিন্তু লয়ের নিচে কি একটা স্বরয় ধ্বনি আছে না, তো এই যে স্বরয় ধ্বনি দিচ্ছেন না, এই জন্য এখানে হলন্ত। তো হলন্তটা সবসময় বানানে লিখতে হয় না, কিন্তু উচ্চারণে ব্যবহৃত হয়। আপনাকে যদি বলে কাল উচ্চারণ কেমন, আপনার এইভাবে হলন্ত দিয়ে লিখতে হবে, কারণ এখানে আপনি স্বরধ্বনি উচ্চারণ করছেন না। এটা হচ্ছে হলন্ত বা হসন্তের ব্যবহার। তাহলে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। ফলা কয়টি বলুন তো, ফলা আছে 6টি। 6টি ফলা কি কি, একটা হচ্ছে রফলা, একটা হচ্ছে জফলা, একটা হচ্ছে মফলা, একটা হচ্ছে নফলা, একটা হচ্ছে রফলা, জফলা, মফলা, নফলা, বফলা, আর একটা হচ্ছে লফলা। এই হচ্ছে আমাদের মোট 6টি
ফলা। আচ্ছা, ফলার কিন্তু আরেকটা নাম আছে, ফলার আরেকটা নাম আছে, সেটাকে কি বলে? অনুবর্ণ। অনুবর্ণ বলা হয়। কেন অনুবর্ণ বলা হয়? এগুলো ছোট আকারে বসে আর কি, এই জন্য। আচ্ছা, পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার? দাশরথী রায়, রামনিধি গুপ্ত, ফকির গরিবুল্লাহ, নাকি রামরাম বসু? রামরাম বসু তিনি পোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন হচ্ছে কেরি সাহেবের মুন্সি। কি ছিলেন? কেরি সাহেবের মুন্সি ছিলেন তিনি, তাই না? কেরি সাহেবকে তিনি বাংলা শিখাতেন, এই জন্য তিনি কেরি সাহেবের মুন্সি। রামনীতি গুপ্ত টপ্পা গানের জনক। টপ্পা গান যেটি চড়া আকারের গান, যেমন ধরেন আহ নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা, এটা তারই লেখা, রামনীতি গুপ্তের লেখা। ফকির গরিবুল্লাহ ছিলেন হচ্ছে পুঁথি গানের জনক। পুঁথি গানের জনক এবং পুঁথি গানের শ্রেষ্ঠ কবি ছিলেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। আর পাঁচালিকার ছিলেন হচ্ছে দাশরথী রায়। পাঁচালিকার ছিল কে? দাশরথী রায়। 13 নম্বর প্রশ্নটি দেখি আমরা। 13 নম্বর প্রশ্নটিও কিন্তু একটি কনফিউশনের প্রশ্ন, খেয়াল রাখতে হবে। চারণ কবি হিসেবে পরিচিত কে? আলাওল, চন্দ্রাবতী, মুকুন্দ দাস, নাকি মুকুন্দরাম চক্রবর্তী? আপনি আলাওল এবং চন্দ্রাবতীকে সহজেই বাদ দিতে পারবেন, কিন্তু মুকুন্দ দাস নাকি মুকুন্দ রাম, এই দুটির মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তো আলাওলের উপাধি কি? আলাওল বা সে কি নামে পরিচিত? মহাকবি হচ্ছে আলাওল। তিনি আরাকান বা রুশাঙ্কর রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন। চন্দ্রাবতী হচ্ছে প্রথম মহিলা কবি। প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী। দেখুন, মুকুন্দরাম চক্রবর্তী সে হচ্ছে মনসামঙ্গল, মনসামঙ্গল সরি, মনসামঙ্গল না, চণ্ডীমঙ্গলের কবি, তাই না? সে হচ্ছেন, সে হচ্ছে চণ্ডীমঙ্গলের কবি। এবং তার উপাধি কি? তার উপাধি হচ্ছে কবি কঙ্কন। কবি কঙ্কন। তাহলে এখানে মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি, মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি, আর মুকুন্দরাম হচ্ছে কবি কঙ্কন। কবি কঙ্কন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় যে গল্পটি রয়েছে, এটার বিখ্যাত চরিত্র কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়ের বিখ্যাত চরিত্র কি? চারুলতা। চারুলতা হচ্ছে নষ্টনীড় এটার বিখ্যাত চরিত্র। আর হৈমন্তী, হৈমন্তী, হৈমন্তী গল্পেরই চরিত্র। হৈমন্তী কি? হৈমন্তী গল্পের চরিত্র। আর এই যে বিনোদিনী দেখতে পাচ্ছেন, বিনোদিনী এবং আশালতা, এই দুটি হচ্ছে উপন্যাসের চরিত্র। কি উপন্যাস? চোখের বালি। চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে এই দুটি। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কি? এখানে আমি একটু লিখে দিই আপনাদেরকে। উপমান আর একটা হচ্ছে কি উপমিত, তাই তো? দুটোই কর্মদ্বারয় সমাস, তো দুইটা আমরা কিভাবে চিনবো? দুইটা চিনতে পারি কিভাবে? এই উপমানটা হচ্ছে কি হবে? বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষণ। আর এটা দুইটাই বিশেষ্য হবে, তাই তো? দুইটাই বিশেষ্য পদ হবে, পূর্বপদ এবং পরপদ দুইটাই কি হবে? বিশেষ্য হবে। এবং আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, এই উপমানটা হবে সত্য তুলনা। কি হবে? সত্য তুলনা। আর উপমিতটা হবে মিথ্যা তুলনা। মিথ্যা তুলনা। উপমানে কি থাকবে? সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য থাকবে। আর এটাতে কি নাই? সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য নেই, শুধু নেই লিখলাম। ওকে, তাহলে এখন আসেন দেখি আমরা ওইগুলো বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই এই এতটুকু অংশ আপনাদের একটু মনে রাখতে হবে। আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এইগুলো একটু দেখি। দেখুন, পরাণ পাখি, এটার ব্যাস বাক্য কি? পরাণ পাখির, পরাণ রূপ পাখি, যেটা আমরা অবেদ কল্পনা করি, হ্যাঁ, কল্পনা করে দেখি পরাণ রূপ পাখি। প্রাণের কি পাখি হয়? মনের কি মাঝি হয়? হয় না, কিন্তু আমরা বলি পরাণ রূপ পাখি। এটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। কি হবে? রূপক কর্মদ্বারয় সমাস। তারপরে দেখেন কালচক্র। কাল রূপ চক্র, এটাও কি? ওই যে রূপক ব্যবহার হচ্ছে, তাই না? রূপক কর্মদ্বারয় সমাস। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, বহু ব্রীহি আছে যার। বহুব্রীহি মানে কি জানেন? ব্রীহি শব্দের অর্থ কি?
ধান। এখন অনেক ধান আছে যার, এটা কি বোঝাচ্ছে? না, বহুব্রীহি দ্বারা একটা সমাসের প্রকারভেদকে বোঝাচ্ছে, সুতরাং ভিন্ন অর্থ দিচ্ছে। তাহলে এটা কি সমাস? বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেই কি? বহুব্রীহি সমাস। বাকি রইল শস্যব্যস্ত। আসেন আমরা শস্যব্যস্তের ব্যাস বাক্য করি। শস্যের ন্যায় ব্যস্ত। শস মানে কি? শস মানে হচ্ছে খরগোশ। তাহলে খরগোশ কি একটা প্রাণীর নাম? খরগোশ একটা প্রাণীর নাম। আর ব্যস্তটা কি? একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে এখানে কি আছে? বিশেষ্য, এবং এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো দুইটা মিলে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি উপমান কর্ম দ্বারাই হয়ে যাচ্ছে, আমাদের শর্ত মিলে গেছে। এবং দেখেন, শ্মশানে নিয়ে ব্যস্ত, এই খরগোশ সবসময় ব্যস্ত থাকে, এটা তার সাধারণ ধর্ম। আবার এটা বাস্তব তুলনা, যে কেউ যদি অনেক বেশি ব্যস্ত থাকে আমরা তাকে কি বলতে পারি? যে তুমি শস্যের ন্যায় ব্যস্ত হয়ে গেছো, মানে শস্য ব্যস্ত হয়ে গেছো, তাই না? এটা বলা যায়। অপিনিহিতির উদাহরণ কোনটি? আমি ধ্বনি পরিবর্তনের ক্লাস নিয়েছি আপনাদের। সেই ধ্বনি পরিবর্তনের ক্লাসটি থেকে আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আশা করি এটা পারবেন। অপিনিহিতি মানে কি? পরের ইকার অথবা উকার আগে আসে, তাই তো? আচ্ছা, জন্ম থেকে জন্ম, এখানে দুইটা ভিন্ন ধ্বনি ছিল, এখানে কি এক হয়ে গেল। দুইটা ভিন্ন ধ্বনি যখন আমরা গিয়ে এক করে ফেলি, তখন এটার নাম কি হয়? তখন এটার নাম হয় সমীভবন। কি হয়? সমীভবন। আচ্ছা, ডেস্ক থেকে ডেস্ক, এখানে আগে ছিল হচ্ছে ক, তারপরে দন্ত স, আর এখানে আগে দন্ত স, পরে ক। তার মানে কি ব্যঞ্জনের স্থান পরিবর্তন হয়েছে। যদি ব্যঞ্জন ধ্বনির স্থান পরিবর্তন হয়, তখন আমরা এটাকে কি বলি? ধ্বনি বিপর্যয় বলি, ধ্বনি বিপর্যয় বলি। এখন আসেন, অলাবু, লাবু, লাও, এখানে অ ছিল, অটা লুপ্ত হইলো, তাহলে এখানে কি হয়েছে? স্বরলুপ হয়েছে। এখানে কি হয়েছে? স্বরলুপ। আর স্বরলুপ হলে এটার নাম কি? সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ। এখানে আসেন, দেখি আমরা, এই যে দেখেন, আজি রস্যই আর হচ্ছে বর্গীয় জ, রস্যই আর বর্গীয় জ, বর্গীয় জটা আগে ছিল তারপরে রস্যই, আর এখানে রস্যইটা আগে, বর্গীয় জটা পরে। তার মানে কি হইলো? আগের পরের যে রস্যই সেটা আগে চলে আসলো, সুতরাং এটা হচ্ছে কি? অপিনিহিতি। এটা হচ্ছে কি? অপিনিহিতি। কুশিতজীবী। কুশিতজীবী বলতে কাদেরকে বোঝায়? সাপুরে। সাপুরে কি করে? সাপ খেলায়, তাই না? সাপ নিয়ে কাজ করে। চারণ কবি, চারণ কবি হচ্ছে যে কথায় কথায় সে যে ছন্দ মিলায় কথা বলে, তাকে আমরা চারণ কবি বলি। কৃষিজীবী কৃষি কাজ করে। সুদকুর হচ্ছে কুশিতজীবী। কুশিতজীবীটা কি? সুদকুর, যিনি সুদ খান, মুনাফা খান, তাকে আমরা বলতে পারি কুশিতজীবী। অভাব অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? আমরা জানি আমাদের দুই ধরনের উপসর্গ রয়েছে, তিন ধরনের উপসর্গ রয়েছে। তার মধ্যে হচ্ছে বাংলা, সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। তো বিভিন্ন উপসর্গ কোন শব্দের আগে বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে। উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। উপসর্গ কি করে? সে কোনো একটা শব্দের পূর্বে বসে সে কি করতে পারে? নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। তাহলে দেখি অভাব অর্থ প্রকাশ করে কোনটা? অকাজ, আবছায়া, নিখুঁত, আলুনি। অকাজ মানে কি? আকাম করা, তাই না? কুকাজ করা, যেটা কোনো অর্থহীন বিষয়ে কাজ করা। তার মানে কি? এটা নেগেটিভ অর্থ, কিন্তু অভাব না, খারাপ অর্থ ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা হবে না। আবছায়া, আবছায়া মানে কি? হালকা ছায়া। এটাও কিন্তু অভাব অর্থে না, ছায়ার অভাবকে আবছায়া বলে না। ওকে, ছায়ার অভাব হলে তো সেটা কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে পুরাটাই। নিখুঁত, এখানে কি? খুঁত নাই এমন জিনিস, নিখুঁত ভালো জিনিস, তাহলে এটাও অভাব না। আলুনি মানে কি? আলুনি, আলুনি মানে হচ্ছে লুনের অভাব। তাহলে লুনের অভাব, এটা হচ্ছে আলুনি। এখানে আ উপসর্গটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান, অভিধান মানে কি? শব্দের অর্থের যে ডিকশনারি বলি আমরা, সেটা প্রথম সংকলন করেছেন কে? প্রথম সংকলন করেছেন হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। আর অশোক মুখোপাধ্যায় যিনি আছেন, তিনি হচ্ছে প্রথম বাংলা তিসরাস
এবং যদিও তিনি প্রথম না, তার আগে আরেকজন রচনা করেছেন, তার নাম হচ্ছে হাবিবুর রহমান। তো এই তিসরাস রচনা করেছেন, বাংলা তিসরাস। তিসরাস মানে কি? সমার্থক শব্দের অভিধান। বাংলা সমার্থক শব্দের অভিধান রচনা করেছেন হচ্ছে অশোক মুখোপাধ্যায়। আর বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেছেন হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরকম যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা একাডেমি থেকে আঞ্চলিক ভাষার অভিধান কে রচনা করেছেন বা কে সংকলন করেছেন, তখন উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনাদেরকে বলেছিলাম না যে সৈয়দ শামসুল হক থেকে আরেকটা প্রশ্ন আমরা পাবো রিলেট করে। এরকম দেখেন প্রায় প্রশ্নগুলো কিন্তু একটার সাথে আরেকটা মিল আছে। তো সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? 1966 সালে। 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কে? সৈয়দ শামসুল হক। কত বছর বয়সে? 31 বছর বয়সে সে, মানে সবচেয়ে কম বয়সে সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে এই গ্রন্থটির রচয়িতা কে? সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটির রচয়িতা কে? সৈয়দ আলী হাসান, সুকান্ত ভট্টাচার্য, হুমায়ুন আজাদ, নাকি নির্মলেন্দু গুণ? আমরা কিছুক্ষণ আগে হুলিয়া পেয়েছিলাম না, হুলিয়া? এই হুলিয়া হচ্ছে নির্মলেন্দু গুণের লেখা। সবকিছু নষ্টদের অধিকারে যাবে এটি হচ্ছে হুমায়ুন আজাদের লেখা। হুমায়ুন আজাদের প্রথম যে উপন্যাসটি রয়েছে সেটার নাম হচ্ছে 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইল। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর কবি, তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছেন। তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হরতাল, আকাল, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার বিখ্যাত কবিতা হচ্ছে 18 বছর বয়স। এই সুকান্ত থেকে কিন্তু আমরা প্রশ্ন পাবো, সুকান্ত থেকে আমরা কিছুক্ষণ পরেই প্রশ্ন পাবো। আহ এটি জিকে প্রশ্ন চলে আসছে একটা এখানে। আচ্ছা, জিকে আসলে সমস্যা নেই, আমরা জিকে প্রশ্নের সমাধান করি নাকি? জিকে প্রশ্ন একটা চলে আসছে যেহেতু আমরা সমাধান করি, ব্যাপার না। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? স্যার এফ রহমান হচ্ছে প্রথম বাঙালি উপাচার্য ছিলেন তিনি। বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি পদত্যাগ করেছিলেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? ছেঁড়া তার, চাকা, বাকি ইতিহাস, কি চাহ হয়, শঙ্খ চিল? এটা উত্তর কি হবে? কি চাহ হয়, শঙ্খ চিল। এটা হচ্ছে শওকত আলী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাটক কিন্তু এটি। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাটক। চেরা তার হচ্ছে তারাশঙ্করের নাটক। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন, আপনারা জানেন তো তেভাগা আন্দোলনটা কি? তেভাগা আন্দোলন, ইলামিত্র তেভাগা আন্দোলনের সাথে যুক্ত, তাই না? ইলামিত্র। আচ্ছা, তেভাগা আন্দোলনটা ছিল হচ্ছে মূলত কৃষকদের একটা আন্দোলন, জমি নিয়ে, জমি জমা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো এটা কোন আন্দোলন কেন্দ্রিক উপন্যাস ছিল? মানে মানে কোন আন্দোলন, মানে সরি, কোন উপন্যাসটা তেভাগা আন্দোলন ভিত্তিক ছিল? কালো বরফ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। কালো বরফ কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক। অক্টোপাস হচ্ছে সাধারণ একটা উপন্যাস। কৃতদাসের হাসি, এটা শওকত ওসমানের রচিত শ্রেষ্ঠ উপন্যাস। এটিও এখানে একজন কৃতদাসের জীবন নিয়ে লেখা। নারাই যে উপন্যাসটা দেখতে পাচ্ছেন, নারাই, এইটা হচ্ছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস। নারাই, নারাই দুইটা অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে আমরা যখন সার দিয়ে সারের সাথে লড়াই লাগাই, এটাকে নারাই বলা হয়। আবার নারাই মানে হচ্ছে ধান থেকে, ধান, ধান কেটে এনে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, তারপর ওইটাতে আমরা গরু দিয়ে পাড়িয়ে যখন আমরা ধান বের করি, এটাকে বলা হয় নারাই। তো দুইটা অর্থ প্রকাশ করে আর কি। কাজী নজরুল ইসলামের মোট 5টা গ্রন্থ ব্রিটিশ সময়ে বাজেয়াপ্ত করেছিল বা নিষিদ্ধ করেছিল। তার মধ্যে কোনটি প্রথম বাজেয়াপ্ত হয়েছিল? বিশের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, নাকি যুগবাণী? এই বিশের বাঁশি আর ভাঙার গান দুইটাই হচ্ছে আপনার 1924 সালে নিষিদ্ধ হয়েছিল। আর যুগবাণী এটা 1922 সালে নিষিদ্ধ হয়েছিল, তাহলে এটা আগে হয়েছে, যুগবাণী। প্রলয়, প্রলয় শিখা নিষিদ্ধ হয়েছিল, প্রলয় শিখা। হ্যাঁ, প্রলয় শিখা হয়েছিল। তার প্রলয় উল্লাস কিন্তু আরেকটা একই টাইপের নাম। প্রলয় উল্লাস সেটা হচ্ছে একটা কবিতা, প্রলয় উল্লাস। দেখেন তারাশঙ্কর আমরা কয়েকবার পেয়েছি না? তো এইখানে দেখেন তারাশঙ্কর থেকে প্রশ্ন এসেছে। তারাশঙ্কর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটা উপন্যাস রচনা করেছেন, যেটা 1972 সালে প্রকাশিত। এই উপন্যাসটার নাম কি ছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলে যে তিনি মুক্তিযুদ্ধের সময় যে উপন্যাসটি রচনা করেছিলেন সেটির জন্য আহ নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। যদিও এগুলো
বাইরে প্রকাশ হয় কিনা আমার জানা নাই, তবে অনেকেই বলে আর কি। আচ্ছা, কোনটি? 1971, নামটা মনে রাখবেন, 1971, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1971। সুমাত্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সোপান, সোপান মানে কি সিঁড়ি, সোল্লাস, সোয়ার, সোয়ার মানে কি কোনো কিছুর উপরে ওঠা, তাই না? সমর্থ, সমর্থ হচ্ছে কি সুমাত্র শব্দটির, সুমাত্র শব্দটির উৎপত্তি হয়েছে সমর্থ থেকে, মানে এটা অপভ্রংশ হয়েছে আর কি। অপভ্রংশ মানে কি আংশিক বিকৃতি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? যৌগিক ধ্বনি, অক্ষর, মৌলিক স্বরধ্বনি নাকি বর্ণ? বর্ণ তো হচ্ছে ধ্বনির লিখিত রূপ, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না। মৌলিক স্বরধ্বনি আছে 7টা, মৌলিক স্বরধ্বনি আছে 7টা, এটা তো স্বল্প সময় উচ্চারণের সাথে সম্পর্ক না। যৌগিক ধ্বনিও না। অক্ষর, যেমন ধরেন আমি যদি বলি, আমি যদি বলি হচ্ছে বিশ্ববিদ্যালয়, তাহলে কি লিখবো? বিশ, স, বিদ, দা, লয়। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি 5টা জায়গায় থেমে গেলাম। এই যে 5টা জায়গায় আমি যখন থেমে থেমে উচ্চারণ করছি, এটাকেই বলে হচ্ছে অক্ষর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ রচনা করেছেন কে? শুধু জীবনানন্দ দাশের উপর গ্রন্থ রচনা করেননি, জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতাও ইংরেজিতে অনুবাদ করেছেন। তার নাম হচ্ছে ক্লিন্টন বি সিলি, ক্লিন্টন বি সিলি। এই যে ডব্লিউ বি ইয়ার্স, ডব্লিউ বি ইয়ার্স, তিনি আহ ডব্লিউ বি ইয়ার্স বিখ্যাত কেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গীতাঞ্জলি রয়েছে, এই গীতাঞ্জলির ভূমিকা লিখেছেন হচ্ছে ডব্লিউ বি ইয়ার্স। অরুন্ধতী রায়, তিনি ইংরেজি সাহিত্যের জন্য বিখ্যাত, ভারতীয় একজন ঔপন্যাসিক। দ্য থিংস অফ স্মল গডট, এটা তিনি অরুন্ধতী রায়ের লেখা। গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, পরোক্ষ উক্তি এর প্রত্যক্ষ রূপ কি হবে? পরোক্ষ উক্তি আর প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ ডিরেক্ট নারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন আর কি। এটা নারেশন থেকে আসা প্রশ্ন বাংলায়, যেটাকে আমরা উক্তি বলি। তো এটা কি হবে? বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, বাবা ছেলেকে বললেন বাবা তুমি দীর্ঘজীবী হও, না। বাবা ছেলেকে বললেন যে তোমার দীর্ঘায়ু হোক, না। এগুলো কেন উত্তর হচ্ছে না? এগুলো উত্তর হচ্ছে না, দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু আমরা উক্তিতে যে ঊর্ধ্বকমা ব্যবহার করি বা উদ্ধৃতি চিহ্ন, সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না। ওকে, বাবা ছেলেকে বলছে আমি তোমার দীর্ঘায়ু কামনা করি, এখানেও দেখেন চিহ্নগুলো নাই, তাহলে এগুলো উত্তর না। তুমি দীর্ঘজীবী হও, বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও, এখানে উদ্ধরণ চিহ্ন সহ আছে, এটাই সঠিক উত্তর। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? ঢাকার পল্টন, নওগাঁর প্রতিসর, ময়মনসিংহের ত্রিশাল নাকি কুষ্টিয়ার কুমারখালী? এটা আমি উত্তরটা আগেই বলে দিই, সেটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে। গ্রাম বার্তা প্রকাশিকা এটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়েছে। এটার সম্পাদক ছিল কে? এটার সম্পাদক ছিল হচ্ছে কাঙ্গাল হরিনাথ, কাঙ্গাল হরিনাথ মজুমদার এটার সম্পাদক ছিলেন। এবং এই যে মীর মশাররফ হোসেন, যে আমরা পাই মীর মশাররফ হোসেন, তিনিও কিন্তু এই পত্রিকাটাতে লেখালেখি করতেন এবং তার বাড়িও কিন্তু কুষ্টিয়া, তার জন্ম কুষ্টিয়া জেলায়। জীবনী সাহিত্য, আমরা জানি যে মধ্যযুগের অন্যতম একটি সাহিত্যের নিদর্শন হচ্ছে জীবনী সাহিত্য। এটি কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? কান্যপা প্রাচীন যুগের, কান্যপা বাদ, রামকৃষ্ণ পরমহংসদেব বাদ, বিদ্যাপতি মধ্যযুগের, তিনি বৈষ্ণব পদাবলীর রচয়িতা ছিলেন এবং বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি। এবং তিনি ব্রজবুলি ভাষায় রচনা করতেন। বিদ্যাপতি, তিনি মিথিলার কবি ছিলেন। শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য দেব তিনি শ্রীহট্ট অর্থাৎ সিলেটে তার জন্ম। তিনি তার ডাকনাম কিন্তু নিমাই। তো শ্রী চৈতন্য দেব তিনি জন্মগ্রহণ করার পরে তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক তিনি। তিনি কৃষ্ণ এবং রাধার বিষয়টা বেশি প্রাধান্য দিয়েছেন। তবে বাংলা সাহিত্যে তিনি এক লাইন রচনা না করেও তার নামে কিন্তু একটা চৈতন্য যুগ তৈরি হয়েছে। তো তাকে নিয়ে কিন্তু প্রথম জীবনী সাহিত্য তৈরি হয়েছে। এবং এই যে শ্রী চৈতন্য দেবের যে জীবনী সাহিত্য, প্রতিদিনের যে দিনলিপি, এটাকে বলা হতো করচা। করচা মানে হচ্ছে দিনলিপি, ঠিক আছে? তো এরকম ধরেন কৃত্তিবাস ওঝা, লুচন দাস, তারা এই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে কি রচনা করেছেন?
জীবনী সাহিত্য রচনা করেছেন। শ্রী চৈতন্য চরিত, চরিতামৃত, তারপরে যে শ্রী চৈতন্য ভগবত, এরকম গ্রন্থগুলো লেখা হয়েছে। চর্যাপদের টিকাকারের নাম কি? মিননাথ, প্রবোধচন্দ্র বাগচি, মুনিদত্ত, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী তো তিনি চর্যাপদ আবিষ্কার করেছেন, তাকে আমরা এখানে আগে রাখছি না। প্রবোধচন্দ্র বাগচি তিনিও চর্যাপদের আবিষ্কার করেছেন, কিন্তু সেটা হচ্ছে কি তিব্বতী অনুবাদ। চর্যাপদের যে তিব্বতী অনুবাদ, এটা তিনি আবিষ্কার করেছেন, কিন্তু তিব্বতী অনুবাদটা করেছিল কে? কীর্তিচন্দ্র। তিনি আবিষ্কার করেছেন কে? প্রভুচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছেন, আর লিখেছেন কে? অনুবাদ করেছেন কে? কীর্তিচন্দ্র। মুনিদত্ত হবে সঠিক উত্তর। হরপ্রসাদ শাস্ত্রী যে 46.5টি টিকা পেয়েছেন, টিকা সহজে বই পেয়েছেন, সেটা হচ্ছে 46.5টি। এগুলো ছিল হচ্ছে সংস্কৃত টিকা ছিল। কে পেয়েছে? হরপ্রসাদ শাস্ত্রী। এবং মুনিদত্ত এই টিকাগুলো করেছেন। কোন বানানটি শুদ্ধ? পুরস্কার, আবিষ্কার, সময়োপযোগী, সত্য। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পুরস্কার বানানটা এটা আমি অন্যগুলো মুছে দিই, একটু উপরে নেই, এখানে কিছু বোঝানোর ব্যাপার আছে। পুরস্কার, পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার বানানে খেয়াল করে দেখেন। তবে আগে বলে রাখি, এটা কিন্তু দন্তস্ব হবে, এটা দন্তস্ব হবে, মানে এটা ভুল বানান ছিল আর কি। সঠিক হচ্ছে সত্য। এই সত্য হচ্ছে মালিকানা, হ্যাঁ। সময় উপযোগী, সময় যুগ উপযোগী, ওকে। তো সময় উপযোগী, এটা ওকারটা কোথায় হবে? ওকারটা হবে অন্তঃস্থ অর সাথে। সময়, এই যে এরকম হয়, সময়োপযোগী, ব্যাপারটা এরকম আর কি। তাহলে এটা কিন্তু ভুল আছে। পুরস্কার আর আবিষ্কার, একটু খেয়াল করে দেখেন। পুরযোগকার, এই হচ্ছে পুরস্কারের সন্ধি বিচ্ছেদ। আবিযোগকার, এই হচ্ছে আবিষ্কারের সন্ধি বিচ্ছেদ। তো এখানে উত্তরটা আগেই বলে দিয়েছি আমি। পুরস্কার এবং আবিষ্কারের পার্থক্যটা একটু বোঝায়। দেখেন এখানে কি উচ্চারণ হচ্ছে? স্বরেয়। যদি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বিসর্গ সন্ধি বিচ্ছেদ হয় এবং তার প্রথম অংশ যদি স্বরেয়, বিসর্গের আগে স্বরেয় ধ্বনি উচ্চারণ হয়, তাহলে তারপরে বিসর্গের পরে যদি কার থাকে, তাহলে আমরা এখানে বিসর্গ পরিবর্তে দন্তস্ব ব্যবহার করব। আর যদি রস্যই থাকে, তারপরে বিসর্গ থাকে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? মূর্ধন্য ষ ব্যবহার করব। এই জন্য দেখবেন পুরস্কার, এই বানানটা হচ্ছে দন্তস্ব দিয়ে, আর আবিষ্কার বানানটা হচ্ছে মূর্ধন্য ষ দিয়ে। আবিষ্কার বানানটা কি দিয়ে? মূর্ধন্য ষ দিয়ে। এরকম ভাবে দেখবেন, আমি যদি বলি নমস্কার, তাহলে এখানে উচ্চারণ হচ্ছে না, তাহলে নমস্কারটা হবে কি দিয়ে? এই দন্তস্ব দিয়ে। কিন্তু আমি যদি বলি বহিষ্কার, এখানে রস্যই উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানে কি হবে? মূর্ধন্য ষ হবে। ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? 1969 যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা উপন্যাস কোনটি? এখানে ভূমিপুত্র, মাটির জাহাজ, কাঁটাতারের প্রজাপতি, নাকি চিলেকোঠার সেপাই? চিলেকোঠার সেপাই হচ্ছে এটা। কার? আখতারুজ্জামান ইলিয়াস। তার কিন্তু একটা পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ একটা ছোট গল্প আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটার নাম হচ্ছে রেইনকোট, মনে রাখবেন আপনারা। এবং তার আর একটি গল্প গ্রন্থ আছে দুজকের ওব, বিখ্যাত একটি গল্প গ্রন্থ। আমরা বিসিএস এর প্রশ্নগুলো শেষ করেছি, আমরা প্রাইমারি প্রশ্নতে চলে আসছি। এখানে প্রাইমারি প্রশ্নগুলো বেশিরভাগই হচ্ছে আপনার ব্যাকরণ অংশ থেকে। দেখি কি প্রশ্নগুলো এসেছিল, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? আমি আপনাদেরকে সেদিন একটা জিনিস বুঝিয়েছিলাম, 32 সমস্ত 10/8। 32 হচ্ছে কি বেশি না? এটা হচ্ছে পূর্ণ। পূর্ণ 10-এর মধ্যে কি আছে? জিরো। জিরো মানে কি? নাই, হীন। তাহলে এটা হচ্ছে কি? মাত্রাহীন। 8, 8-এর উচ্চারণটা কেমন? অর্ধেকের মতো না? এখানে হচ্ছে অর্ধ। তাহলে পূর্ণ মাত্রা হচ্ছে 32, অর্ধমাত্রা হচ্ছে 8, 10 হচ্ছে কি? মাত্রাহীন। 32 সমস্ত 10/8 এভাবে মনে রাখবেন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? 1 নাম্বারটা। কোন কোন শব্দটির বানান সঠিক? এখানে দূষণীয় বানান সঠিক কোনটা? দূষণীয়, প্রথম কথা হচ্ছে দূষণ শব্দটা মূর্ধন্য ব্যবহৃত হবে, এবং মূর্ধন্য ব্যবহৃত হলে সেটা কি শব্দ? তৎসম শব্দ। আর তৎসম শব্দে কি হয়? দীর্ঘকার হয়। সুতরাং এখানে ওকার, এখানে রুস্যকার এবং দন্তান্ন, এখানেও দন্তান্ন, এখানে মূর্ধন্য আছে, আবার দীর্ঘকারও আছে, সুতরাং এটা হচ্ছে কি? সঠিক। শীতার্ত,
শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস মনে রাখেন, যদি কোনো শব্দে র্যাপ থাকে এবং এটার উচ্চারণ যদি আর হয়, কোনো শব্দে যদি র্যাপ থাকে তার উচ্চারণ যদি আর হয়, তাহলে সন্ধিতে গিয়ে সেটা ঋত লিখতে হয়। কি লিখতে হয়? ঋত লিখতে হয়। যেমন ধরেন, আমি যদি বলি যথার্থ, যথার্থ হবে না। যথার্থটা হবে না কেন? কারণ হচ্ছে যথাযোগ অর্থ, অর্থ মিলবে না এখানে। ঠিক আছে? তো যথার্থটা কিন্তু ব্যতিক্রম। যেমন ধরেন, আমি যদি বলি ক্ষুধার্থ, ক্ষুধাযোগ ঋত হবে, ক্ষুধার্থ। ঠিক আছে? তাই এখানে দেখেন তো, শীত, শীতার্থ, এখানে আর উচ্চারণ হচ্ছে না, তাহলে হবে কি শীত যোগ ঋত। তাহলে যদি অর উচ্চারণ হয়, অর, যেমন মহর্ষি, মহর্ষি, দেবর্ষি, এরকম যদি অর উচ্চারণ হয় তাহলে কি কি লিখতে হবে? ঋষি লিখতে হবে। যেমন দেব যোগ ঋষি, এ হচ্ছে কি দেবর্ষি, দেবর্ষি। হ্যাঁ, অর উচ্চারণ হলে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটা, বাকিগুলো বাদ। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। এটা রচয়িতাকে, এটা নিয়ে বেশি আলোচনার কিছু না, এটা খুবই কমন একটা উক্তি। এবং তিনি আরেকটা বিখ্যাত উক্তি করেছিলেন যে আহ ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এটা হচ্ছে কার? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য তিনি বলেছিলেন। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য, কর্মে শূন্য, অপদানে শূন্য, অধিকরণে শূন্য। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বিদ্যালয় একটা স্থান হলেও এখানে কিন্তু স্থান বোঝাচ্ছে না। এই যে বন্ধ থাকা যে কাজটা, এটা কাকে মানে উদ্দেশ্য করে বা কাকে জায়গা করে? বিদ্যালয়কে জায়গা করে, মানে বিদ্যালয়কে আশ্রয় করে, তাই না? শুক্রবার কবে বন্ধ থাকে? শুক্রবার, তাহলে শুক্রবারটা হচ্ছে অধিকরণ কারক, শুক্রবারটা সময় বোঝাচ্ছে অধিকরণ। কিন্তু বিদ্যালয়টা হচ্ছে কি বন্ধ থাকার যে কাজটা, যা বিদ্যালয়কে আশ্রয় করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কর্মে, কর্মকারকে শূন্য। এটা কি হবে? কর্মকারক। এটা অধিকরণ কেন হলো না বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এইখানে বিদ্যালয়টা স্থান না বুঝিয়ে মূলত হচ্ছে এই যে বিদ্যালয়টা যে বন্ধ থাকে, বন্ধ থাকার কাজটা কাকে উদ্দেশ্য করে বা কাকে কেন্দ্র করে সেটা বোঝাচ্ছে। যে কারণে আমরা এখানে কি করলাম? এটা উত্তরটা করলাম না, উত্তরটা হবে কর্ম। সেন্টি শব্দের অর্থ কি? সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ নাকি দশমাংশ। সহস্রাংশ মানে হচ্ছে হাজার, পঞ্চমাংশ মানে হচ্ছে 5 ভাগের 1, আর শতাংশ মানে হচ্ছে কি 100, আর দশমাংশ মানে কি 10 ভাগ। সেন্টি, সেন্ট, এটা সম্ভবত শতাংশ। সেন্টি না? 1 সেন্ট সমান, আমরা দেখি যে ডলারের যে ক্ষুদ্র অংশ, আমরা 1 পয়সা যেটাকে বলি, আর ডলারের 1 পয়সাকে বলা হয় সেন্ট আর কি। তাহলে আমার মনে হয় যে এটি শতাংশই হবে, সেন্টি। না, শতাংশই হবে, কারণ সেন্ট যদি ডলারের 1 হয়, তাহলে 1 পয়সা হয়, তাহলে তো শতাংশই হবে শতের মধ্যে। আচ্ছা, নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ কোনটি? আমি আপনাদেরকে ব্যতিক্রম কিছু তৎসম শব্দ বলেছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে ভবন, যেটা দেখে বোঝার উপায় নাই যে এটা হচ্ছে তৎসম শব্দ। আর একটা ছিল নারিকেল, এখানে হচ্ছে নারিকেল। মাটি, এটা অর্ধ তৎসম শব্দ, এটা হচ্ছে মৃত্তিকা থেকে আসছে, মৃত্তিকা হচ্ছে তৎসম ছিল, এটা মৃত্তিকা। চামার, এটা হচ্ছে তদ্ভব শব্দ, এটার মূল ছিল হচ্ছে চর্মকার, মূল তৎসম ছিল হচ্ছে চর্মকার। আর গ্রামটা হচ্ছে কি হবে? আচ্ছা, গ্রাম, গ্রাম হবে গ্রাম। তাহলে এগুলো তৎসম ছিল, কিন্তু পরিবর্তন হয়েছে। দুঃখিত। তাহলে নারিকেল, এখানে উত্তর হচ্ছে কি নারিকেল। একটু ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে। ভবন, আর একটা আছে ভবন। হ্যাঁ, খণ্ড প্রলয়, এই প্রবাদটার প্রায়োগিক অর্থ কি? খণ্ড প্রলয় বলতে কি বোঝায়? কথা কাটাকাটি, ভয়ঙ্কর ঘটনা, নাকি মহাজর্জাপটা, নাকি তুমুল কাণ্ড? খণ্ড প্রলয় বাগধারাটি, এটি হচ্ছে একটা বাগধারা। হ্যাঁ, খণ্ড প্রলয় মানে কি? তুমুল কাণ্ড। ধরেন আমরা বললাম কি যে এই ঘটনার কারণে খণ্ড প্রলয় ঘটে গেল। খণ্ড প্রলয় মানে কি? হঠাৎ ঝড়ঝাপটা হয়ে, মানে বিশাল একটা কিছু ঘটনা ঘটে গেল। এটা ঝড়ঝাপটা না হয়ে তুমুল কাণ্ড কেন হলো? কারণ এটা ভিন্ন অর্থ দিবে স্বাভাবিক। তামার বিষ, এটাও একটা বাগধারা।
এটা কি অহংকার, বিষের কষ্ট, বিষাক্ত তামা? না, অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি? এটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এবং এটা জহির রায়হানের, তাই না? জহির রায়হানের। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্টপ জেনোসাইড। এছাড়াও তার কিন্তু আরো আছে, দেয়ার লেট দেয়ার বি লাইট, কার? জহির রায়হানের। এবং ভাষা আন্দোলন নিয়ে তিনি কি রচনা করেছেন? আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন তিনি রচনা করেছেন ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটকের নাম হচ্ছে আরেক ফাল্গুন। দ্বীপের ব্যাস বাক্য কি হবে? দ্বীপ, দ্বীপ মানে কি? দ্বীপ মানে চারদিকে সমুদ্র বেষ্টিত থাকবে, চারদিকে সমুদ্র বেষ্টিত থাকবে, এবং এটা আহ কি বলে এটাকে আপনার জলাবদ্ধতা থাকবে। এখন দেখি কি হবে উত্তর। দ্বীপের মতো? না, দ্বীপের মতো হবে না। দুদিকে আবদ্ধ জল? না, দুদিকে আবদ্ধ জল থাকলে হবে না। চারদিকে জল যার, দুদিকে অব যার। দুদিকে অব যার এটা হচ্ছে দ্বীপ। দুদিকে অব যার এটা হচ্ছে দ্বীপ, এবং এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, বহুব্রীহি সমাস। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। এই পংক্তির রচয়িতা কে? তুমি আসবে বলে কি বলে, এটা মূলত হচ্ছে 7ই মার্চের ভাষণকে নিয়ে লেখা। 7 মার্চের ভাষণকে নিয়ে লেখা। নির্মলেন্দু গুণ এটা রচনা করেছেন। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? ব্যাকরণ কি করে? ব্যাকরণ কেন দরকার? গ্রামার কেন দরকার হয়? আসেন আমরা একটু দেখি। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, ভালো বক্তা তৈরি করা, নতুন ভাষা তৈরি করা, দ্রুত পড়ালেখা শেখানো? না, ভালো বক্তা তৈরি করে না, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ব্যাকরণের কাজ কি? ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করা, ভাষার যে বিভিন্ন নিয়ম রয়েছে সেগুলো বিশ্লেষণ করা, এটা হচ্ছে ব্যাকরণের কাজ। পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি, পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাস বাক্য নিচের কোনটি? পণ্ডিত মূর্খ, এটির ব্যাস বাক্য কি? পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ, জ্ঞান থাকতেও যিনি মূর্খ, পাণ্ডিত্যে যিনি মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত হওয়ার পরেও যে মূর্খ, তাকে বলা হচ্ছে পণ্ডিত মূর্খ। এটা ব্যাস বাক্য হবে। 71-এর দিনগুলি কার রচিত? 71-এর দিনগুলো, এটা মূলত হচ্ছে একটা স্মৃতিকথা, জাহানারা ইমাম রচিত। জাহানারা ইমাম রচিত। তো 71 নিয়ে অনেকগুলো লেখা আছে, যেমন আপনাদের কনফিউশনে ফেলে দেয়। 71-এর চিঠি কার লেখা? সুফিয়া কামাল। সুফিয়া কামাল। 71-এর বর্ণমালা কার লেখা? 71-এর বর্ণমালা হচ্ছে এম আর আক্তার মুকুল, যিনি চরমপত্র পাঠ করতেন। হ্যাঁ। 71-এর ঢাকা, 71-এর ঢাকা কার লেখা? এটা হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন। হ্যাঁ। 71-এর বিজয় নিশান, এটা কার লেখা? 71-এর বিজয় নিশান, এটা রাজিয়া বানু। 71-এর বিজয় নিশান, এটা হচ্ছে রাজিয়া বানু। তো এরকম ভাবে বিভিন্ন জন কিন্তু এভাবে 71 নিয়ে লিখেছেন। সৈয়দ শামসুলকে আমরা আলোচনা করেছি, মোনাজাত আলোচনায় এসেছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন সালে প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার বাইরের রক্তে রাগানো এই গানটি গাওয়া হয়? 21-এর গান কিন্তু মূলত একটা কবিতা। ঠিক মূলত একটা কবিতা। রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী, তাই না? কিছুদিন আগে মারা গেছেন, বছর দুয়েক হলো মনে হয়। গাফফার চৌধুরী। এটার প্রথম সুরকার কে? প্রথম সুরকার আব্দুল গাফফার চৌধুরী। আর হচ্ছে আব্দুল লতিফ। আব্দুল লতিফ হচ্ছে প্রথম সুরকার। আর বর্তমান সুরকার কে? বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। দুইটা কিভাবে মনে রাখবেন? একটা হচ্ছে আব্দুল লতিফ, আব্দুল গাফফার। আব্দুল গাফফার লিখেছেন, আব্দুল লতিফ, দুইটাতে আব্দুল আছে, তারা প্রথম। আর বর্তমান হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা, এটি সর্বপ্রথম কোথায় গাওয়া হয়েছে? এটা 1954 সালে গাওয়া হয়েছে। এছাড়া ওই যে আরেক ফাল্গুন যে উপন্যাসটা আছে, এটার যে আচ্ছা, জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া যে সিনেমাটা করা হয়েছিল, জীবন থেকে নেওয়া, সেখানে কিন্তু এটা গাওয়া হয়েছিল। হ্যাঁ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই চরণটির রচয়িতা কে? মুকুন্দ দাস, বৃন্দাবন দাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস? কি হবে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি রচিত চণ্ডীদাস। চণ্ডীদাস এই উক্তিটি করেছিলেন।
তাজা মাছ কোন বিশেষণ? মাছটার কি বোঝাচ্ছে বলুন তো? মাছটা তাজা, মাছটার অবস্থা বোঝাচ্ছে না? তাহলে এখানে কি রূপ তো হবেই না, অংশবাচক হবে না, গুণবাচক হবে না, এটা হচ্ছে কি অবস্থাবাচক। এটা একেবারে একেবারেই সহজ ছিল, এটা এটা কঠিন কিছু ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে এটা সহজ একটি প্রশ্ন ছিল, তাহলে আমরা এটা উত্তর করতে পারি হচ্ছে অবস্থাবাচক। পাছে লুকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? পরোপকারিতা, সাহসিকতা, সংকোচ নাকি ভয়হীনতা? পাছে লুকে কিছু বলে মানে কি? মানে হচ্ছে আপনি একটা কোনো কাজ করতে যাচ্ছেন, একটা উদ্যোগ নিয়েছেন, পেছনে লুকে কি বলবে বা মানুষেরা কি বলবে সেটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, তার মানে কি আপনি সংকোচে আছেন। এখানে সংকোচ হবে। 2022 সালে কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়? 123তম। 1899 সালে জন্ম, তাহলে 123তম হলো, তাই না? বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? বাংলা ভাষায় বর্ণ কিন্তু হচ্ছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ কয়টি? 11টি। আর ব্যঞ্জন কতটি? ব্যঞ্জন হচ্ছে 39টি। এই মিলে হচ্ছে 50টি কি, 50টি হচ্ছে বর্ণ, কিন্তু বর্ণমালা, বর্ণমালা কিন্তু একটি, বর্ণমালা একটি। উৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? কিছুক্ষণ আগে আমি ব্যাকরণ শব্দের এর আগের প্রশ্নে কথা বলছিলাম, সেখানে কিন্তু বলে দিয়েছি। তাহলে দেখেন তো প্রশ্নগুলো রিলেটেড কিন্তু। উৎপত্তিগত মানে উৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? সংক্ষেপণ না, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ, সন্ধিয়ত্ব মিলন, ভাবের বিনিময় নাকি বিশেষভাবে বিশ্লেষণ? বিশেষভাবে সে বিশ্লেষণ করে। কাকে বিশ্লেষণ করে? ভাষাকে বিশ্লেষণ করে। পুরুষ বা স্ত্রীবাচক বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? পুরুষ বা স্ত্রীবাচক বোঝাইতে তো আমরা লিঙ্গ ব্যবহার করি। বাগর্ত মানে হচ্ছে বাগধারা, বাক্য তো আলাদা আছে। বচন মানে কি? কথা। তবে সংখ্যা, হ্যাঁ বচন সংখ্যাও বোঝায়, সংখ্যা আমরা ব্যাকরণের সংখ্যা হিসেবে ব্যবহার করি। নিচের কোনটি তৎসম শব্দ? চাঁদ, পুখা, কাঠ, সন্ধ্যা। দেখেন, সন্ধ্যা, সন্ধ্যা থেকে কি হয়? সাজ হয়। চাঁদ হয়েছে কোথা থেকে? চন্দ্র থেকে, চন্দ্র ছিল তৎসম। কাঠ হচ্ছে কাষ্ঠ, খোকা হচ্ছে বিদেশি শব্দ, তাহলে এটা তৎসম না, এটাও তৎসম না। এইটা দেখেন, সন্ধ্যাটা হচ্ছে কি এখানে যুক্ত ব্যঞ্জন আছে, আবার ফলাযুক্ত, সুতরাং এইটা হচ্ছে তৎসম শব্দ, আমরা আগেই বলে দিতে পারি। তো এইটা থেকে যদি আমরা পরবর্তীতে অতৎসম করি তাহলে সাজ লিখবো, মানে এখানে চন্দ্রবিন্দু দিব। চন্দ্রবিন্দু কেন? কারণ এখানে নাসিক্য ধ্বনি ছিল, নাসিক্য ধ্বনিটা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হয়। এই যে দেখেন চাঁদ, চন্দ্র, এখানে নাসিক্য ধ্বনি ছিল হচ্ছে দন্তান্ন, এই জন্য চাঁদের উপরে কিন্তু চন্দ্রবিন্দু দিতে হয়েছে। এবং এখানে আমি দন্তান্ন কেন সংযুক্ত দিলাম? নাসিক্য ধ্বনি চন্দ্রবিন্দুর পরিবর্তে আমি দন্তান্নই কেন দিলাম? কারণ হচ্ছে দ, এই যে দ, দ হচ্ছে দন্ত, দন্ত ধ্বনি, এটা নাসিক্য ধ্বনি হচ্ছে দন্তান্ন, এই জন্যই দন্তান্ন দিলাম। আরেকটু সহজ করে বলি, অঙ্ক, অঙ্ক, এখানে নাসিক্য ধ্বনিটা কি? উঁ। উঁটা কোন বর্গের নাসিক্য ধ্বনি? ক বর্গের, তাই না? তাহলে আমি যদি লিখি আঁকা, এটার উপরে কি দিলাম? চন্দ্রবিন্দু। তাহলে এই আঁকা থেকে যখন অঙ্ক লিখবো, ক বর্গের যে নাসিক্য ধ্বনি সেটাই লিখতে হবে, এই জন্য দিতে হয়েছে এখানে, এখানে অন্য কিছু না দিয়ে। ওকে, তাহলে অঙ্ক বানানটা কি দিয়ে? দিয়ে কিন্তু, অনুসার অনুসার দিয়ে না। আচ্ছা, এটা গেল প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ফেলেছি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লোকটি ধনী কিন্তু কৃপণ, এখানে কি আছে? কিন্তু, এখানে এটাকে বলা হচ্ছে আপনার শঙ্কু, কি বলে, সমুচ্চয়ী অব্যয়। হ্যাঁ, সমুচ্চয়ী অব্যয় আমরা এখানে পাচ্ছি। তো সমুচ্চয়ী অব্যয় গুলো কি কি? সংকোচন, বিয়োজন করে, এরকম বোঝায়। তাহলে এটা হচ্ছে কি? যৌগিক শব্দ। জটিল আর মিশ্র শব্দ একই জিনিস, জটিল আর মিশ্র। সরল তো হচ্ছে যেখানে সরাসরি বাক্যটা হয়ে যায়, যেমন লোকটি ধনী হয়েও কৃপণ, লোকটি ধনী হলেও কৃপণ, এটা হচ্ছে সরল বাক্য। যদিও লোকটি ধনী তথাপি লোকটি কৃপণ, এটা হয়তো জটিল বা মিশ্র বাক্য। কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ, রূপ বানানটা কি দিয়ে? রূপ বানানটা হচ্ছে
দুর্গ দিয়ে, আর দুর্গ দিয়ে যদি হয় তাহলে সেটা তৎসম হবে। আর তৎসম শব্দে আমরা কি ব্যবহার করবো? মধ্যাহ্ন ব্যবহার করব। তাহলে এখানে দন্তান্ন, এখানে দন্তান্ন বাদ, এবং এটা রুস্যকার। এখন দেখেন, এটা হচ্ছে দুর্গকার আর এটা হচ্ছে রুস্যকার, তাহলে রুস্যকার একটা বাদ, দুর্গকার একটা সঠিক। চলিত রীতির প্রবর্তক কে? গত ক্লাসটি যারা মনোযোগ দিয়ে করেছেন তারা পারবেন, এবং এটা খুব ইজি একটা প্রশ্ন, ক্লাস না করলেও পারবেন। চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। তিনি 1914 সালে কি করেছেন? সবুজ পত্র একটি পত্রিকা প্রকাশ করেছেন। এই সবুজ পত্র পত্রিকাটি বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি গদ্য রীতির প্রবর্তক, তিনি জ্যোতিচিহ্নের প্রবর্তক, রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। পার হইয়া এটার চলিত রূপ কি হবে? পার হইয়া, আমরা জানি যে এই যে ক্রিয়াটা দীর্ঘ রূপ হয় কোথায়? সাধু রীতিতে। চলিত রীতিতে এই হইয়াটা কি হবে? হইয়াটা হয়ে। তাহলে এখানে কিন্তু উত্তর আছে, পার হয়ে। পারি হয়ে নাকি পার হইয়ে নাকি পারিয়া? পার হয়ে, এটা এক নাম্বারটা সঠিক উত্তর হবে। তবে এখানে যদি পেরিয়ে থাকতো, পেরিয়ে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হতো। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সরাসরি অর্থ, এটা কিন্তু কোনো প্রবাদ বাক্য না, এটা কোনো প্রবাদ বাক্য না, ডাইরেক্ট অনুবাদ। আর্লি রাইজিং মানে কি? সকালে ওঠা। ইজ বেনিফিশিয়াল, উপকারী। টু হেলথ, স্বাস্থ্যের জন্য। তাহলে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য কি? উপকারী বা ভালো। অ্যাডহক শব্দের অর্থ কি? তদর্থক এবং অস্থায়ী। তাহলে ক এবং খ দুটি। শপথপত্র হচ্ছে ওথ, ওথ হচ্ছে শপথপত্র, হ্যাঁ, বা অঙ্গীকারনামা। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধি পড়ার সুবিধা, লেখার সুবিধা, নাকি শোনার, নাকি উচ্চারণের? উচ্চারণের প্রধান সুবিধা। কেন? দেখবেন, বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, আমরা একসাথে কি বলি? বিদ্যালয় বলি। উচ্চারণের সুবিধাটা কেমন? দেখেন, আমি যদি বলি যে আমি বিদ্যা আলয়ে যাচ্ছি, এটা কেমন শোনা যায়? আর যদি বলি বিদ্যালয়ে যাচ্ছি, ভালো শোনা যায় না? তাহলে যেটা ভালো শোনা যায় সেটা তো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে উচ্চারণের সুবিধা। কৃষ্টি, কৃষ্টিটা আমরা গত ক্লাসে পেয়েছিলাম, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। এরকম যদি টি থাকে তাহলে আমরা পি যুক্ত করে দেই, তাহলে এটা হচ্ছে কৃষ্টি। যেমন দৃশ যুক্তি দৃষ্টি, বৃষ যুক্তি বৃষ্টি, ওকে। সৃজ যুক্তি সৃষ্টি। ব্যর্থ, এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আপনারা পারার কথা সবাই, কারণ আমি বলেছিলাম যে জফলা যুক্ত থাকলে রস্বইকার আসবে, জফলা যুক্ত থাকলে কি আসবে? রস্বইকার আসবে। এখানে কি আছে? জফলা, জফলা। আর জফলার সাথে কোনো কার নাই, তার মানে পরেরটা আসবে কি? সরেয়। এখন আমরা দেখি, এই জফলার পরিবর্তে রস্বইকার, এবং পরবর্তীতে যেহেতু এখানে কোনো কার নাই, তাহলে একটা সরেয় থাকবে। কোনটার সাথে মিলে? দেখেন, এখানে ব জফলা, এটা হবে না। ব জফলা আকার, এটাও তো হবে না। শুধু ব, এটাও হবে না। এখানে রস্বইকার আছে কোথায়? বি, এর সাথে কি? অ, মিলে যাচ্ছে। এটা হচ্ছে কি? ব্যর্থ। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা, তা থাকলে কি হয়? শেষে ত্রিচ, মাতা, মা, মাতা, মা যুগ ত্রিচ, মাতা, দাতা, দাদা, দা যুগ ত্রিচ, নি যুগ ত্রিচ, নেতা। তাই না? তাহলে এখানে ত্রিচ যুক্ত আছে হচ্ছে এক নাম্বারটা, আমরা এক নাম্বারটাই সঠিক উত্তর করে ফেলি। মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় করতে, মুক্ত, এটাও আমরা কিন্তু পেয়েছি এর আগের ক্লাসগুলোতে। মুক্ত, এই জন্য বেশি সময় দেবো না এটাতে। মুচ যুক্ত হবে, হ্যাঁ, মুচ যুক্ত। এবং এটা কিন্তু কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কিভাবে বুঝবো? এই যে রুট চিহ্ন দেয়া আছে। আচ্ছা, সমাস শব্দের অর্থ কি? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। একাধিক পদের একপদীকরণ, পদের মিলন, এটা হচ্ছে কি? সমাস। চির অশান্তি অর্থে যে বাগধারাটা যত উপযুক্ত সেটা কি? ভরাডুবি, রাবণের চিতা, জগদ্দল পাথর, ডাকের বায়া। চির অশান্তি হচ্ছে রাবণের চিতা। ডাকের বায়া মানে কি? মূল্যহীন বস্তু, যাকে কোনো মূল্য দেওয়া হয় না, এটা শুধু শুধু দরকার। ভরাডুবি মানে কি? সর্বনাশ। জগদ্দল পাথর মানে কি? ভারী বস্তু। জগদ্দল পাথর মানে হচ্ছে ভারী বস্তু। গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি? তুচ্ছ পদার্থ, অন্ধ অনুকরণ, আলসেমি, নাকি তুমুল কাণ্ড? তুমুল কাণ্ড তো হচ্ছে আমরা দেখেছিলাম যে হচ্ছে কি? প্রলয়
খণ্ড প্রলয়, এটা হচ্ছে তুমুল কাণ্ড। আর এটা হচ্ছে গদাই লস্কর চাল হচ্ছে আলসেমি আর কি, ধীরে সুস্থে কাজ করা। অন্ধ অনুকরণ হচ্ছে কি গড্ডালিকা প্রবাহ। গড্ডাল শব্দের অর্থ কি ভেড়া। গরুতে দুধ দেয়, বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি, দুধটা কে দেয়, গরু দেয়। তাহলে এখানে ক্রিয়াটা কে সম্পাদন করছে, গরু, তাহলে গরু কর্তা। কর্তা, কর্তায় কি হবে সপ্তমী, কারণ তে এখানে এ বিভক্তিটা আছে, তে বিভক্তিটা আছে, এটা তো সপ্তমী। অহংকার পতনের মূল, এখানে অহংকারটা কি পতনের মূল, তাহলে পতন যে হবে এই পতন হওয়ার মাধ্যমটা কি, উপায়টা কি, সহায়কটা কি, অহংকার। তাহলে এরকম হলে কি হয় করণ কারক। তাহলে অহংকার পতনের মূল, সাধনায় সিদ্ধি মিলে, এগুলো সব হচ্ছে কি কারক, করণ কারক। মুমূর্ষু বানান তো বহুবার আসছে, আমি আগে বলেছি দুই পাশে দুই কলা গাছ, মধ্যখানে হচ্ছে মহারাজ, এটাই হবে মুমূর্ষু বানান। তাহলে এটা কোথায় আছে 3 নম্বরটাতে। পরবৃত্ত শব্দের অর্থ হচ্ছে পিক, পিক মানে হচ্ছে কোকিল, কি কোকিল। এখন বানানটা যদি এরকম হয় পরবৃত্ত খণ্ডত দিয়ে, তাহলে হবে কাক, কাক। ওকে, পরবৃত্ত মানে অন্যের, অন্যকে, অন্যের ঘরে বড় হয়েছে। আর পরবৃত্ত মানে অন্যকে পালে যে, কুকিল কি করে কাকের বাসায় ডিম পারে, এই জন্য কাক কি করে কুকিলের বাচ্চাকে পেলে বসে বড় করে, এই জন্য তাকে বলা হয় পরবৃত্ত, মানে যে অন্যকে পালে। আর যে অন্যের জায়গায় পালিত হয় তাকে পরবৃত্ত বলে, ত দিয়ে হবে। ঠিক আছে। আচ্ছা, ধেনু মানে হচ্ছে কি গাভী, অম্বু মানে কি, অম্বু মানে হচ্ছে পানি। বিভব মানে হচ্ছে বিদেশ, বিভুই, বিভুই মানে বিদেশ, বিভব মানে বিদেশ না। আকুঞ্চন, আকুঞ্চন শব্দের বিপরীত কি, আকুঞ্চন মানে কি, আকুঞ্চন মানে হচ্ছে সংকুচন, আকুঞ্চন শব্দের অর্থ কি সংকুচন। তাহলে আকাঙ্ক্ষা হবে, আকাঙ্ক্ষা মানে কি ইচ্ছা কামনা বাসনা। শান্ত মানে তো আমরা জানি ধীর সুস্থ, কুঞ্চিত হবে না। প্রসারণ, আকুঞ্চন মানে কি প্রসারণ, মানে বিপরীত আর কি। ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে কি বলা হয়, ঐতিহাসিক, ইতিহাসবিদ, ইতিহাসবিজ্ঞ নাকি ইতিহাসবেত্তা। যিনি অভিজ্ঞ তাকে ইতিহাসবেত্তা বলা হয়, যিনি ইতিহাস নিয়ে কাজ করেন তাকে ঐতিহাসিক বলা হয়। ইতিহাসবিদ হচ্ছে যিনি ইতিহাস বিষয়ে অনেক বেশি জানেন, কাজ করেন, গবেষণা করেন, তাকে ইতিহাসবিদ বলা হয়। ইতিহাসবিজ্ঞ হবে না। এবং অনেকে কিন্তু অনেকে ইতিহাসবিদটা উত্তর করে, তবে যেহেতু অভিজ্ঞ বলছে তাকে আমরা ইতিহাসবেত্তাই বলবো। সর্বশেষ প্রশ্ন আমাদের, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়, বিরাম চিহ্ন বাক্যকে সংকুচন করার জন্য, না। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের সৌন্দর্যের জন্য, বাক্য অলঙ্কৃত করার জন্য, না অলঙ্কৃত করার জন্য না, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। বিরাম চিহ্ন না থাকলে বাক্যের অর্থ হয় না। যেমন আমরা কি বলি যে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, তাই না। তাহলে এখানে যদি আমরা কমাটা ব্যবহার না করি তাহলে কি হয়ে যায়, অর্থটা কেমন হয়ে যাবে, অনেকে তো অনেক ধরনের অর্থ করতে পারে। যেমন এখানে প্রস্তাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এই যে কমা ব্যবহার করলেন না, অর্থ পরিবর্তন হয়ে গেল। তাহলে অর্থটা স্পষ্ট করার জন্য বিরাম চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের আমাদের 80টি প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো আহ বেশিরভাগই বিগত সালের রিপিট প্রশ্ন ছিল, মানে বিগত সাল বলতে আমরা এর আগে যে প্রশ্নগুলো সমাধান করেছি সেখানে আমরা কিন্তু পেয়েছি, যে কারণে এখানে আমাদের সময়টা কম লেগেছে আজকে। পরবর্তী ক্লাসটি আমাদের নির্দিষ্ট সময় হবে, সবাই সেই ক্লাসগুলো নিয়মিত করবেন। যারা সরাসরি লাইভ ক্লাসে থাকতে পারেন না তারা অবশ্যই রেকর্ড ক্লাসটা নিয়মিত করবেন, ঠিকঠাক ভাবে, খুব ভালোভাবে করবেন। এবং এই ক্লাসটি করার মাধ্যমে আপনাদের চর্চাটা ভালো হবে, এবং বাংলা যে প্রস্তুতি, এটা আমি আশা করি যে আপনাদের খুব ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।